আজ আমরা নবম শ্রেণীর বাংলা প্রবন্ধ নব নব সৃষ্টি সম্পর্কে আলোচনা করব। প্রবন্ধটির লেখক হলেন সৈয়দ মুজতবা আলী। প্রাবন্ধিক বলি আমরা যারা প্রবন্ধ রচনা করেন, তাই নব নব সৃষ্টি হচ্ছে একটি প্রবন্ধ, তার প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর লেখা। সুপাণ্ডিত্য ও বহু ভাষায় পারদর্শিতা নিয়ে যে সাহিত্যিক বাংলা সাহিত্য পাঠকের মন ও মননকে সমৃদ্ধ করেছেন, তিনি হলেন সৈয়দ মুজতবা আলী। তার জন্ম 1904 খ্রিস্টাব্দের 13 সেপ্টেম্বর অবিভক্ত ব্রিটিশ ভারতের অসমের অন্তর্গত সিলেটের করিমগঞ্জ এলাকায়। তার পিতার নাম সিকান্দার আলী। মুজতবা আলীর পিতার বদলির চাকরি হওয়ার সুবাদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তার প্রাথমিক শিক্ষা ঘটে। 1921 খ্রিস্টাব্দে তিনি শান্তিনিকেতনে আসেন এবং এখান থেকেই সংস্কৃত, ইংরেজি, আরবি, ফার্সি, হিন্দি, গুজরাটি প্রভৃতি ভাষা শিক্ষা লাভ করেন। 1926 খ্রিস্টাব্দে শান্তিনিকেতন থেকে তিনি বিএ ডিগ্রি লাভ করেন। শান্তিনিকেতনে পাঠরত অবস্থাতেই তিনি বিভিন্ন পত্রিকায় লেখা শুরু করেন। দেশ, আনন্দবাজার, বসুমতী, সত্যযুগ প্রভৃতি পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলির মধ্যে হল ভ্রমণ কাহিনী, দেশে বিদেশে, জলে ডাঙায়, প্রবন্ধ, চতুরঙ্গ, উপন্যাস, অবিশ্বাস্য, শবনম, ছোট গল্প, চাচা কাহিনী, টুনি কাহিনী ইত্যাদি। এই স্বনামধন্য লেখকের জীবনাবসান ঘটে 1974 খ্রিস্টাব্দের 11 ফেব্রুয়ারি। আমাদের আলোচ্য নবনব সৃষ্টি এই প্রবন্ধটি তার প্রবন্ধ গ্রন্থ চতুরঙ্গ থেকে নেওয়া, যা 1960 খ্রিস্টাব্দে বেঙ্গল পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছিল। এবার আমরা চলে আসি মূল প্রবন্ধে। নবনব সৃষ্টি, প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। সংস্কৃত ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাবংশের অন্যতম ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষা হলো সংস্কৃত। এই ভাষাতে বেদ রচিত হয় এবং আভিজাত্যপূর্ণ এই ভাষা সাধুজনের ভাষা। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, কারণ তিনি বলছেন যে সংস্কৃত ভাষা এবং সেই সময় অন্যান্য আরও অনেক ভাষাও আমরা দেখব যে এই ভাষাগুলিতে খুব সামান্য পরিমাণে বিদেশি ভাষা ব্যবহার রয়েছে, সেই জন্য এই ভাষাগুলি স্বয়ংসম্পূর্ণ বা আত্মনির্ভরশীল। কোনো নূতন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে। এমন কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কি না যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কি না। তার অর্থ অবশ্য এ নয় যে সংস্কৃত কোশমিনকালেও বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি, নিয়েছে, কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয় যে সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলাতে কারও কোনো আপত্তি থাকার কথা নয়। তাহলে কেন আমরা সংস্কৃতকে আত্মনির্ভরশীল ভাষা বললাম, এই প্যারাগ্রাফটার মধ্যে কিন্তু সৈয়দ মুজতবা আলী তা ব্যাখ্যা করলেন। প্রাচীন যুগের সব ভাষাই তাই। প্রাচীন যুগের কোন কোন ভাষাই তাই? হিব্রু, গ্রিক, আবেস্তা, ঈষৎ পরবর্তী যুগের আরবিও আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণ। সংস্কৃত তো বটেই, তার সঙ্গে এই ভাষাগুলিও একই, অর্থাৎ আত্মনির্ভরশীল বা স্বয়ংসম্পূর্ণ। আচ্ছা, হিব্রু ভাষা যেটাকে আমরা বলছি, এটা হচ্ছে ইসরায়েলের ভাষা। গ্রিক ভাষা তোমরা জানো যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত গ্রিস দেশের সরকারি ভাষা। আর এরপরে যেটা বলছে আবেস্তা, আবেস্তা হচ্ছে ইন্দো ইরানীয় ভাষা বংশের অন্তর্গত আরেকটি ভাষা, এটা ইরানে ব্যবহৃত হয় আর এটি মূলত পূর্ব ইরানীয় ভাষা। ঈষৎ পূর্বযুগের আরবিও তাই।
আরবি হচ্ছে পৃথিবীর 27টি দেশের রাষ্ট্রভাষা হিসেবে প্রচলিত। পবিত্র কোরআনও এই ভাষায় রচিত হয়েছে এবং বাংলায় প্রচুর আরবি শব্দের ব্যবহার আমরা দেখি। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম পূর্ব যুগের বা প্রাচীন যুগের সব ভাষাই আত্মনির্ভরশীল। কোন কোন ভাষা আত্মনির্ভরশীল, কিভাবে আত্মনির্ভরশীল, সেটা এখানে ব্যাখ্যা করা হলো। বর্তমান যুগে ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। আমরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনেও ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি। পাঠান মোগল যুগে আইন, আদালত, খাজনা, খারিজ নতুন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি। পরবর্তী যুগে ইংরেজি থেকে ইংরেজির মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছি এবং নিচ্ছি। তাহলে প্রাচীন ভাষাগুলোকে স্বয়ংসম্পূর্ণ বলা গেলেও ইংরেজি বাংলাকে আত্মনির্ভরশীল আমরা বলতে পারছি না, কারণ বাংলাতে প্রচুর আরবি এবং ফার্সি শব্দ আমরা দেখতে পাই। ফার্সি হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাবংশের অন্তর্গত ইন্দো ইরানীয় শাখার অন্তর্গত একটি ভাষা। পার্সি ভাষাই পরবর্তীকালে ফার্সি এই নামে প্রচলিত হয়েছে। কেন বলা হলো যে এরা আত্মনির্ভরশীল নয়, সেটা আমরা এখান থেকে অনুমান করতে পারি। এরপর দেখি, বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর। মানে এটা ঠিক না ভুল সে প্রশ্ন নিয়ে এখন আর আলোচনা করা যায় না, কারণ বিদেশি শব্দ বাংলা ভাষায় প্রবেশ যে করবে সে ব্যাপারে নিঃসন্দেহ। সেই জন্য এর প্রয়োজনও যে আছে সেটাও অনুমান করা যায়। তাই এটা ভালো না মন্দ এই প্রশ্ন করা অবান্তর। এখনও সজ্ঞানে এবং আপন খুশিতে আমরা নিচ্ছি এবং শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পরও যে আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধে কারো কোনো সন্দেহ নেই। আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল। বিলিতি ওষুধ প্রায় সকলেই খান, ভবিষ্যতে আরও নতুন নতুন ওষুধ খাবেন বলেই মনে হয়। এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে, নূতন আমদানিও আর বন্ধ করা যাবে না। বলছেন বিদেশি শব্দের অন্তর্ভুক্তির যথার্থ কিনা সে প্রশ্ন নিয়ে আলোচনা না করাই উচিত, কারণ আলু কপি বা বিলিতি ওষুধের ব্যবহার যেমন রোজ বাড়ছে, তেমনি বাংলা ভাষাতেও বিদেশি শব্দ নতুন নতুন শব্দের প্রবেশ ঘটছে এবং যে পুরনো শব্দগুলি ছিল সেগুলির ব্যবহারও থেকে যাচ্ছে। পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়, অন্তত চেষ্টা করাটা অসম্ভব নাও হতে পারে। হিন্দি উপস্থিত সেই চেষ্টাটাই করছে। কি চেষ্টা করছে আমরা দেখি। বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেবার জন্য। চেষ্টাটার ফল হয়তো আমি দেখে যেতে পারবো না, আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন। ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন। আচ্ছা, মানে হিন্দি ভাষায় আমরা দেখি যে তরুণ সাহিত্যিকরা আরবি, ফার্সি, ইংরেজি ভাষা দূর করার প্রচেষ্টা শুরু করেছেন, কিন্তু এই প্রচেষ্টা হচ্ছে সুদূর প্রসারী। ভবিষ্যৎ বলবে যে এর ফলাফল ঠিক হলো না ভুল হলো। তাই লেখক বলছেন, প্রাবন্ধিক বলছেন, আমি হয়তো এর ফলাফল দেখে যেতে পারবো না, আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন। বলা বাহুল্য, রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন। বাংলা সাহিত্যের স্বনামধন্য ধ্রুবতারা রবীন্দ্রনাথও কিন্তু বিভিন্ন ভাষাকে ব্যবহার করেছেন। আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। আব্রু দিয়ে মানে আব্রু হচ্ছে সম্মান, ইজ্জত মানেও কিন্তু সম্মান। আচ্ছা, ইমান মানে বিবেক। তাহলে এই শব্দগুলো কিন্তু তিনি ব্যবহার করেছেন। আব্রু হচ্ছে ফার্সি শব্দ, ইজ্জত হচ্ছে আরবি শব্দ, ইমানও হচ্ছে আরবি শব্দ। নজরুল ইসলাম ইনকিলাব নয় কিন্তু ইনকিলাব এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে দিয়েছেন। ইনকিলাব মানে বিপ্লব, যেটা ফার্সি শব্দ। শহীদ হচ্ছে দেশের মঙ্গলের জন্য যারা নিজেকে উৎসর্গ করেছেন বা নিজের প্রাণ উৎসর্গ করেছেন তাদের কথা বলা হচ্ছে, এটাও ফার্সি শব্দ এখানে বলা হচ্ছে। বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না, কিন্তু বেনামিতে লেখা অসাধু রচনায়
চুটিয়ে আরবি ফার্সি ব্যবহার করতেন। সাধু ভাষা তোমরা নিশ্চয়ই জানো, বাংলা ভাষার দুটি গদ্যরূপ, একটা হচ্ছে সাধু আর একটি হচ্ছে চলিত। বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না, কিন্তু বেনামিতে মানে তিনি একটি ছদ্মনামে লিখতেন। সেই ছদ্মনামে যে অসাধু রচনা সেগুলো কিন্তু মানে অসাধু বলতে এটাকে তিনি ব্যঙ্গার্থে বলছেন, সেগুলো চলিত ভাষায় যেগুলো লেখা বা অন্য যে ভাষাগুলি অন্য বিষয় সংক্রান্ত যা রচনা সেখানে চুটিয়ে তিনি আরবি ফার্সি ব্যবহার করতেন। আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। হরপ্রসাদ শাস্ত্রী, যিনি বাঙালি হিন্দু পণ্ডিত, শাস্ত্রবিদ এবং সাহিত্যিক। বাংলা সাহিত্য এই পণ্ডিত ব্যক্তির কাছে বিশেষভাবে ঋণী, কারণ হচ্ছে ইনি বাংলা সাহিত্যে প্রথম প্রামাণ্য সাহিত্যিক নিদর্শন চর্যাপদের পুঁথি আবিষ্কার করেছিলেন। জিহাদ মানে ধর্মযুদ্ধ ঘোষণা করা বলছে আরবি ফার্সির বিরুদ্ধে ধর্মযুদ্ধ ঘোষণা করা আহাম্মুকি মানে নির্বুদ্ধিতা বলে মনে করতেন। ঠিক আছে, তার মানে হরপ্রসাদ রায় নিজে একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হয়েও তিনি আরবি ফার্সির সমর্থন করেছেন। আলাল ও হুতমের ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। আলাল আর হুতম বলতে আলালের ঘরের দুলাল প্যারীচাঁদ মিত্র রচিত বাংলা সাহিত্যের উপন্যাস ধারার প্রথম দিকের নিদর্শন, আর হুতম মানে হচ্ছে হুতম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহ রচিত ঊনবিংশ শতাব্দীর নকশা জাতীয় গ্রন্থ। এখানে কিন্তু সেই দুটির কথা বলা হয়েছে, বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। সাধারণ বাংলা এ স্রোতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখ স্থলে নিষ্প্রয়োজন। হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন। প্রেমচন্দ মুন্সি এখানে তার কথা বলা হচ্ছে, যিনি হিন্দি সাহিত্যের অন্যতম একজন বিশিষ্ট সাহিত্যিক ছিলেন। বঙ্কিমচন্দ্র যেমন হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হচ্ছে প্রেমচন্দ্রকে, তিনিও এখানে তার ভাষাতে আরবি ফার্সির ব্যবহার করেছেন। আলালের ঘরের দুলালে প্রচুর আরবি ফার্সি শব্দের ব্যবহার হয়েছে, কিন্তু সে কথা এখানে তিনি উল্লেখ করতে চাইছেন না, কারণ এরকম ভাষা খুব একটা বেশি এখানে আমরা ব্যবহার করি না। কিন্তু প্রেমচন্দ্র তার হিন্দি সাহিত্যে প্রচুর আরবি ফার্সি শব্দের ব্যবহার করেছে, সে কথাই এখানে বলা হয়েছে। এবার আমরা দেখি, স্থলে আরেকটি কথা বলে রাখা ভালো, রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। কেন না বিষয় অনুযায়ী বাঙালি সাহিত্যিকরা তাদের ভাষা চয়ন করেন, সেই জন্য বলা হচ্ছে। শঙ্কর দর্শনের শঙ্কর দর্শন বলতে এখানে বলা হচ্ছে যে শঙ্করাচার্য প্রণীত গ্রন্থ দর্শন গ্রন্থ, সেই শঙ্কর দর্শনের আলোচনার ভাষা সংস্কৃত শব্দবহুল হবেই। পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতম ঘেঁষা, হুতম মানে একটু আগে বললাম হুতম প্যাঁচার নকশা যেটি কালীপ্রসন্ন সিংহের লেখা, তার হুতম ঘেঁষা হয়ে যেতে বাধ্য। বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা এক, তাতে গাম্ভীর্য আছে, বাঁকাচুকের ভাষা ভিন্ন, তাতে থাকে চটুলতা। তার মানে এখানে বিভিন্ন বিষয়বস্তুর কথা বলা হলো। শঙ্কর দর্শনের ভাষা সংস্কৃত বহুল হবে, মোগলাই রেস্তোরাঁর বর্ণনায় হুতম ঘেঁষা ভাষা মানে সেখানে আরবি ফার্সির প্রচুর ব্যবহার হবে। বসুমতীর সম্পাদকীয় রচনায় গাম্ভীর্য থাকবে কিন্তু চটুলতাও থাকবে। এই সব বিষয়গুলি আলাদা আলাদা বিষয়ের জন্য আলাদা আলাদা রকমের ভাষা ব্যবহার করা হবে। এরপর দেখি, বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি, ফার্সি এবং ইংরেজি প্রধান। সংস্কৃত শব্দ বিদেশি নয়, এবং পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলি নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে বাংলা ভাষায় বিদেশি শব্দ কি কি বেশি ঢুকেছে? আরবি, ফার্সি এবং ইংরেজি হচ্ছে প্রধান। এছাড়া সংস্কৃত ভাষা প্রচুর আছে, যেগুলোকে আমরা তৎসম ভাষা বলি, কিন্তু এটা সংস্কৃত তো বিদেশি নয়, তাই বিদেশি শব্দ আমরা বলবো না। ছাড়া পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ বিভিন্ন ভাষা থেকে শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে ঢুকেছে, কিন্তু তার পরিমাণ অতি নগণ্য। বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন, সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই। সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে, এখনও আছে বলে অল্প বিস্তর ঢুকছে, যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারি। স্কুল কলেজ থেকে যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না, তার অন্যতম প্রধান কারণ বাংলাতে এখনও আমাদের বহু সংস্কৃত শব্দের
প্রয়োজন। সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমাদের অন্যতম প্রধান খাদ্য থেকে আমরা বঞ্চিত হব। বলছেন যে অনেকের মতে যে স্কুল কলেজ থেকে সংস্কৃত চর্চা উঠিয়ে দেওয়া উচিত, কারণ সংস্কৃত একটা বিলুপ্ত প্রায় ভাষা। কিন্তু প্রাবন্ধিক মনে করেন যে এটা কিন্তু সঠিক নয়। বলছেন বাংলাতে বিস্তর সংস্কৃত শব্দ রয়েছে এবং এখনও ঢুকছে। যদি সংস্কৃত চর্চা আমরা বন্ধ করে দিই তাহলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। তাহলে ভাষার মানে বাংলা ভাষার পুষ্টি সাধন হবে না। খাদ্য থেকে বঞ্চিত হলে যেমন মানব দেহের পুষ্টি সাধন সম্ভব নয়, তেমনি সংস্কৃত চর্চা বন্ধ করে দিলেও কিন্তু ভাষার পুষ্টি সাধন সম্ভব হবে না বাংলা ভাষার। এবার দেখি ইংরেজির বেলাতেও তাই, বিশেষ করে দর্শন, নন্দনশাস্ত্র। নন্দনশাস্ত্র মানে হচ্ছে সৌন্দর্য তত্ত্ব, হ্যাঁ, সেইটাকে এখানে নন্দন তত্ত্ব বলা হচ্ছে। সৌন্দর্য বিষয়ক তত্ত্ব ধারণা সম্পর্কিত গ্রন্থ, এখান থেকে নান্দনিক শব্দটি এসেছে। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই। রেলের ইঞ্জিন কি করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলাতে কোনো বই আছে বলে জানি না, তাই এইসব টেকনিক্যাল শব্দের প্রয়োজন। টেকনিক্যাল শব্দ বলতে পারিভাষিক শব্দ, যে আরও কত বেশি সে সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা এখনও আমাদের মনের মধ্যে নেই। সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি। সংস্কৃতের কথাও বললেন এবং ইংরেজির কথাও বললেন যে ইংরেজি চর্চা বন্ধ করা বা ইংরেজি ভাষার চর্চা বন্ধ করার প্রশ্নই আসে না, এখনও সময় আসেনি। কারণ আমরা বিভিন্ন বিষয়ে, হ্যাঁ, আমরা যেমন দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, ইঞ্জিন চালানোর বিদ্যা ইত্যাদি সমস্ত ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে অনেক পারিভাষিক শব্দ আছে যেগুলো আমরা সরাসরি ইংরেজি থেকে গ্রহণ করেছি, কিন্তু সেগুলির বাংলা কোনো পারিভাষিক শব্দ আমাদের জানা নেই। তাই জন্য বলছেন ইংরেজি ভাষা চর্চাও এখনো বন্ধ করার সময় আসেনি। একমাত্র আরবি ফার্সি শব্দের বেলায় অনায়াসে বলা যেতে পারে যে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না। পশ্চিম বাংলাতে আরবি ফার্সি চর্চা যাবো করছে। পূর্ব বাংলাও এসব ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে তার আর আয়ু দীর্ঘ হবে বলে মনে হয় না। এবং শেষ কথা, আরব ইরানে অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করবে তার সম্ভাবনাও নেই। উনি বললেন, প্রাবন্ধিক বললেন সংস্কৃত ভাষা চর্চা বন্ধ করা উচিত নয়, বাংলা ভাষার চর্চা বন্ধ করা উচিত নয়, কিন্তু আরবি ফার্সির বেলায় কথা অনায়াসে তিনি বলতে পারেন, কারণ এই দুই ভাষা থেকে নতুন শব্দ যে বাংলাতে আর ঢুকবে না। এবং তার কারণ হচ্ছে তরুণ সম্প্রদায়ের কৌতূহল কমে গেছে, অতিশয় ক্ষীণ হয়ে গেছে। এবং এই ভাষা এই আরব ইরানেও অদূর ভবিষ্যতে জ্ঞান বিজ্ঞানের চর্চার যে অভূতপূর্ব উন্নতি হবে এই কথাও বলা যায় না। তাই জন্য আরবি ফার্সি ভাষার চর্চা কিন্তু আমাদের অনায়াসেই আমরা কিন্তু এটাকে বন্ধ করতে পারি। কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে তার অনেকগুলো যে আমাদের ভাষাতে আরও বহুকাল ধরে চালু থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত, কোনো লেখক নতুন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলার চণ্ডী থেকে আরম্ভ করে হুতম পর্যন্ত অচলিত আরবি ফার্সি শব্দ তুলে নিয়ে সেগুলোকে কাজে লাগাবার চেষ্টা করছেন। বলছেন যে এই যে ভাষাগুলি, যে আরবি ফার্সির যে শব্দগুলো ইতিমধ্যেই বাংলাতে ঢুকে গেছে সেগুলো আরও বহুকাল আমাদের চালু থাকবে। চণ্ডী অর্থাৎ চণ্ডী মঙ্গল থেকে হুতম প্যাঁচা নকশা পর্যন্ত বহু আরবি ফার্সি শব্দ রয়েছে, সেইগুলো শব্দগুলোকে এখনও কাজে লাগানোর বা এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে কিন্তু করা যেতেই পারে, সে ব্যাপারে কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু নতুন করে কোনো আরবি ফার্সি শব্দ আর যে এই বাংলা ভাষায় ঢুকবে এ কথা বলা যায় না। কিছুদিন পূর্বেও এই এক্সপেরিমেন্ট করা ছিল অতিশয় কঠিন, কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয়।
তারা এই সব শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে বলে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে। বলছেন যে এই পুরনো অনেক বিশ্ববিদ্যালয়ে যেসব বাংলা বিভাগে যেসব ছাত্রছাত্রীরা পড়েন তাদের পুরনো বাংলা বহু পড়তে হয়, তাই জন্য তারা এই এক্সপেরিমেন্ট করতে পারে না যে এই অচলিত আরবি ফার্সিগুলোকে তুলে নিয়ে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে, বর্জন করার ক্ষেত্রে, কিন্তু কারণ তাদেরকে এখনও এই আরবি ফার্সি প্রচুর শব্দ ব্যবহার করতে হয়। এই পরিস্থিতিতে সামনে জীবনমৃত এসব শব্দের একটা নূতন খতেন নিলে ভালো হয়। জীবনমৃত মানে মানে না মরে বেঁচে থাকা, মানে এর কোনো ব্যবহার সেরকম নেই, কিন্তু এটি মানে এটি একেবারে লুপ্ত হয়ে যায়নি, কিন্তু এখনও এটি ব্যবহার হচ্ছে। আচ্ছা, খতেন মানে হচ্ছে খতিয়ান, হিসাব নিকাশ। তার এই পরিস্থিতির সামনে জীবনমৃত এইসব শব্দ মানে এইসব আরবি ফার্সি শব্দের একটা খতিয়ান নিলে ভালো হয়। ভারতীয় মক্তব মাদ্রাসা হচ্ছে ইসলামিক পড়াশোনার প্রতিষ্ঠান। যদিও প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল, তবুও কার্যত দেখা গেল ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য এবং ফার্সি সৌন্দর্য অভিভূত হলেন বেশি। উর্দু সাহিত্যের মূল সুর তাই ফার্সির সঙ্গে বাঁধা। উর্দু হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত একটি ভাষা, পাকিস্তান এবং ভারতে প্রচলিত একটি ভাষা। তুর্কি শব্দ উর্দু, যার অর্থ হচ্ছে সেনা। আচ্ছা, এখানে বলছেন হিন্দি গদ্যের ওপরও বাইরের যে প্রভাব পড়েছে সেটা ফার্সি, আরবি নয়। তাই এখানে বলছেন আগে আরবি ভাষা পড়ানো হতো প্রচুর পরিমাণে, কিন্তু দেখা গেল আরবির তুলনায় ফার্সি এবং উর্দুর ব্যবহারই বেশি হলো ভারতীয় সাহিত্যে। একদা ইরানে যে আর্য ইরানি ভাষা ও সেমিতি ভাষার আরবি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিল, ভারতবর্ষে সেই সংঘর্ষের ফলে সিন্ধি, উর্দু, কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়। তাহলে এগুলো ছোট প্রশ্নের জন্য আমাদের মনে রাখতে হবে। এই যে ইরানি ভাষা সেমিতি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিল, ভারতবর্ষে সেই সংঘর্ষের ফলে সিন্ধি, উর্দু, কাশ্মীরি সাহিত্যের জন্ম হয়। কিন্তু আরবির এই সংঘর্ষ ফার্সির মাধ্যমে ঘটেছিল বলে কিংবা অন্য যে কোনো কারণেই হোক, ভারতবর্ষীয় এ তিন ভাষা ফার্সির মতো নব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারল না। বলছেন আরবি সংঘর্ষ ঘটেছিল বা অন্য যে কারণে হলো, এই যে তিনটে ভাষা সিন্ধি, উর্দু, কাশ্মীরি, এটি কিন্তু ঐশ্বর্যশালী কোনো সাহিত্য সৃষ্টি করতে পারল না। উর্দুতে কবি ইকবাল এ তত্ত্ব সম্যক হৃদয়ঙ্গম করেছিলেন এবং নূতন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন। ঠিক আছে। আচ্ছা, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। পদাবলী কীর্তন মানে শ্রীকৃষ্ণ পদাবলী। আচ্ছা, এ সাহিত্যে প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি বাঙালি। এ সাহিত্যে শুধু যে মহাভারত তের শ্রীকৃষ্ণের বাংলায় খাঁটি কানুরূপ ধারণ করেছেন তাই নয়, শ্রীমতী শ্রীরাধাও একেবারে খাঁটি বাঙালি মেয়ে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভাটিয়ালি একটি লোকসঙ্গীতের ধারা, নায়িকা, বাউলের ভক্ত, মুর্শিদি হচ্ছে একটি বিশেষ ধরনের ইসলামিক সাধক সম্প্রদায়ের গীতি। আশিক ও পদাবলী শ্রীরাধা একই চরিত্ররূপে প্রকাশ পেয়েছেন। তাহলে পদাবলী সাহিত্য, ভাটিয়ালির গান, বাউল গান, মুর্শিদি গান, এগুলি সবই কিন্তু খাঁটি বাংলার ভাষার ব্যবহার হয়েছে। বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, তার অর্থ এই যে কি রাজনীতি, কি ধর্ম, কি সাহিত্য, যখনই যেখানে সে সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে তখনই সেটা গ্রহণ করতে চেয়েছে। তখন কেউ গতানুগতিক পন্থা, প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে সে প্রচেষ্টায় বাধা দিতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এবং তার চেয়ে বড় কথা, যখন সে বিদ্রোহ উচ্ছৃঙ্খলতায় পরিণত হতে চেয়েছে তখন তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে। বাঙালি বিদ্রোহ করে, কিন্তু তার মধ্যে মার্জিত রূপ রয়েছে, কখনোই তার মধ্যে উচ্ছৃঙ্খলতা থাকে না। এই বিদ্রোহ বাঙালি হিন্দুর ভিতরেই সীমাবদ্ধ নয়, বাঙালি মুসলমানও এ কর্মে পরম তৎপর। ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না। বাঙালি জাতির নিজস্ব যে বৈশিষ্ট্য চেতনা, তা হিন্দু মুসলমান উভয় জাতির চরিত্রে বর্তমান রয়েছে। প্রবন্ধটি আমাদের এখানেই শেষ।
কিন্তু এর মধ্যে থেকে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট লাইন বেছেছি, যে লাইনগুলো তুলে মূলত প্রশ্ন আসে। সেই লাইনগুলো তোমাদের সামনে আমি রেখেছি। এই থেকে তোমাদের প্রশ্ন উত্তর তৈরি করতে হবে এবং সেটা তোমরা বাড়িতে তৈরি করবে। তারপর যখন স্কুল খুলবে তখন আমরা এগুলো নিয়ে আবার আলোচনা করব এবং সেই বিষয়গুলো আবার আমরা পুনরালোচনা করব। এখন আমরা ইম্পর্টেন্ট কয়েকটা লাইন আমরা দেখে নিই। প্রথমেই আমরা আলোচনা করেছিলাম সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল ভাষা। কেন বলছেন যে সংস্কৃত ভাষায় বিদেশি সব ভাষার ব্যবহার খুব কম, অতি নগণ্য। প্রাচীন যুগের সব ভাষাই তাই, গ্রিক, আবেস্তা, সংস্কৃত, এরকম সমস্ত ভাষাই প্রাচীন যুগের ভাষায় এই রকমই আত্মনির্ভরশীল। বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর, কারণ এটা একটা ফলাফলটা সুদূর প্রসারী, সেই জন্য এই কথা বলছেন। রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে। তোমাদের দেখিয়ে দিয়েছেন প্রাবন্ধিক যে সম্পাদকীয়র ভাষা কীরকম হবে, মোগল রেস্তোরাঁর বর্ণনার ভাষা কীরকম হবে, বা শঙ্কর দর্শনের ভাষা কীরকম হবে। বিষয়বস্তুর ওপর ভাষা তার রূপ বা চরিত্র পাল্টায়। এবং সবশেষে যেটা বলছেন, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন। বাঙালির চেতনায় চিন্তা চেতনা শুধু হিন্দু বা মুসলমান এইভাবে কিছু হয় না, আলাদা হয় না। এক্ষেত্রে হিন্দু এবং মুসলমান উভয়ই সমান, কারণ ধর্মটা এখানে বড় কথা না, জাতিসত্তা এখানে একরকম থেকে যায়। এই লাইনগুলোই মূলত ইম্পর্টেন্ট লাইন। এই লাইনগুলো তুলেই তোমরা প্রশ্নের উত্তর তৈরি করবে।